পিনাকি বলেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকে এই গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম, মুসল্লিদের সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করতাম। এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। তিনি একজন মেধা এবং প্রকাশশীল ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে। তরুণ সমাজের জাগরণের অগ্রদূত পিনাকি ভট্টাচার্য। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। করে দেওয়া হয়েছিল, তখন আমরা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করার চেষ্টা করি। আমাদের ছাত্রদের উপর জুলুম, নির্বিচারের গুলি এবং বিভিন্ন ধরনের বৈশাসিক নির্যাতনের কথা আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে তুলে ধরি। তিনি বিশ্ববাসীর কাছে এই ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে একটা সোনার বাংলা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা এই 32 নম্বরে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা, এই বাংলাদেশের স্বাধীনতা ততদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান যতদিন থাকবে, ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে। আমরা চাই, আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন, তা আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই। আপনারা কি বলেন? আমরা পিনাকিকে এই দেশে চাই। আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা পিনাকির ফ্যান। সুতরাং 32 নম্বর থেকে আমি ডক্টর পিনাকি স্যার এই এপিসোডের শেষে আলাপ করব, তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই। আগামী 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন। আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব। প্রথমত, বাংলাদেশে গত 15 বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন। মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না, সে বিষয়টা ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যাটা জরুরি, কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে। লড়াইয়ে নাই কিন্তু পদে আছি, এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে। দ্বিতীয়ত, 5 তারিখে অগাস্ট বিপ্লব সংঘটিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে 72 ঘন্টা সময় কেন লাগলো, সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন। কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেকদিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন, সন্ধ্যায় আসবেন, আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন। এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে। বিলম্বের এই 72 ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম, মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময়? আরেকটা প্রশ্নের উত্তর দরকার। অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত 72 ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিংহভাগই বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি। এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিকৃত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি। যেখানে 72 সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই, সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মারপ্যাচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা। আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে। সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধ ভাত?
আমরা কেউ না, এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই, আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি। আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না, আর আপনারা গণমানুষের কথা শুনবেন, ঘোড়ায় তো হাসবে ভাইজান। ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে, শুনছেন এই কথাগুলো, শুনে দেখেন। আপনি যে নিজেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম যে ডক্টর ইউনূস, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি, ঠিক আছে। এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে, কেমন এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি, আমরা গণ-অভ্যুত্থান করেছি, আমরা সংবিধান বিরোধী কাজ করেছি, ঠিক আছে। এখন কি ডক্টর ইউনূস এই বিদ্যমান সংবিধানের অধীনে, এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট, মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট, তার কাছে শপথ গ্রহণ করবেন? কেমন এটা হতে পারে? এটা হতে পারে না। তারা আগে ভিড়ে আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না। এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা, ঠিক আছে না। তিনি কিন্তু গণ-অভ্যুত্থানের যিনি প্রধান তা না, কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। আর আমরা বলছি না, তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং তিনি কার প্রতিনিধি হবেন? তিনি হবেন গণ-অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি, সকল সংবিধান সকল আইন যার অধীন। উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন, ওনার কথা শোনা হয় নাই। ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন, লাজ লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোসর, গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন। বলেন দেখি, এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে? আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী। তারাই তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা 3 মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে। জি না, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি? প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল, বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড়। এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি, আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে? খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিয়েছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা? এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ, তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না। আর এজন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন, এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন। জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মারায় অঢেল সম্পত্তি বানানোর পরে এবং তারাও অফিস বিমুখ হয়েছেন। আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ 500 অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার খালি হয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি, অভিজ্ঞতা, বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে, তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখতে পাচ্ছি? না, সবাই না। কেউ কেউ আছে, কিন্তু সবাই না। আমি এই উপদেষ্টা মন্ডলী নিয়ে পরে কথা বলবো, এখন বরং দেখি প্রফেসর ইউনূসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে, অন্ধত্ব বরণ করছেন, যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন করতে হবে, নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। মনে রাখতে হবে তিনি, মানে প্রফেসর ইউনূস, বর্তমান প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন। সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সারা দেশের সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে। পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে। তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে। পুলিশকে আমূল সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে মিলিটারিকে, সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে, সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে। আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা 6 দিন উৎপাদন চালাই যেতে হবে। 6 মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি 2 দিনের জায়গায় 1 দিনে নামায় আনতে হবে। শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে। স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে, এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি 7 পর্বের করার কথা, আমি বাকিগুলো করবো, 3টা বোধহয় করছি, কাজ আগায় দিছি। এইগুলা সংস্কার করতে হবে, বইগুলো সংস্কার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে। প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করে সকল কৃষি পণ্য, শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে। মৎস্য সম্পদ, গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটাই তুলতে হবে। প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে।
গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে। আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনার শাসনে, আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো। সারা দুনিয়া থেকে পাঠাবো, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না। সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। আয় অনুসারে স্বাস্থ্য সেবা একজন ব্যয় করবে, যার আয় যত কম তার স্বাস্থ্য সেবা ব্যয় তত কম হবে, যার আয় নাই তার ব্যয় হবে 0 টাকা, তার কোনো খরচা হবে না। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে, যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায়। বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে, প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এইটার সংখ্যা যদি কমে তাহলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না। অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি, সবার পিছে আঙুল দিই। ভাই ওইটাই আমার কাজ। আঙুল দল লোক আছে জন্য আপনারা সোজা থাকেন, না থাকলে তো সোজা থাকবেন না। আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কোনো শত্রুতা নাই, হ্যাঁ, আর কোনো ঈর্ষাও নাই। প্রফেসর ইউনূস নিজে জানেন আমি কি করি, উনি জানেন। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে নিন আপনারা। হ্যাঁ, তাই উনি ওনার কাছে শুনে নিন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা, বুঝছেন? যাই হোক, জুলাই আগস্ট 2024 একটা বিপ্লব হয়েছে, বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে। এই সরকারে যারা আছে তারা সবাই কি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড? এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন মাত্র 11 দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, সব খারাপ, উনি ভালো। শুনেন, উনার মুখে শুনেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। তো উনি আসছেন এই তত্ত্বাবধায়ক সরকারে, তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন? হাসিনার বিচার করতে পারবেন? হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তো আপনি বলতে পারলেন না কেন? আর তখন বলার তখন সাহস ছিল না, এখন আসছেন কেন? ওই তো বুঝছি ওনারে নাকি আর্মি ঢুকাইছে, আর্মির কোটায় আসছেন উনি। আজ এই যে দেখেন শারমিন মোর্শেদ খান, সারার মোর্শেদের মেয়ে, সে তো জয় বাংলার লোক, আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু। মুক্তির গান দেখছেন না? এই যে এই মহিলা, উনি শারমিন মোর্শেদ। দেখেন ওই সময় সিটিজেন করতেছে জয় বাংলার গান দিয়ে। গানটা শোনান, রিটেশ সাহেব না শোনান। বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। আরে যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না। ওনার নিজের মুখে শুনেন, শুনুন। দেখুন, আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন? ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি, এটাও কিন্তু একটু দুঃখজনক। ইসি যা করছে, হ্যাঁ, আচ্ছা, ইসি যা করছে, ইসি যা করছে বা সরকার যা করছে, আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি, এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক। আরে যে বিধানচন্দ্র রায়, উনি ছাত্র ইউনিয়ন করতেন, আমাদের খুবই ঘনিষ্ঠ, আমাদের বড় ভাই, এখন আওয়ামী লীগ করেন, প্রগতি লেখক সংঘ করতেন, জাতীয় মনোরোগ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। ওনারা তো এমনি হাসিনা পরিচালক বানায় নাই, তাই না? এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছেন। যাই হোক, ও কিন্তু লেখালেখি করেন, বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে, বিশেষ করে ফ্রয়েড নিয়ে আমার ভালো লেখা আছে। কিন্তু ওই যে কমিউনিস্ট কুরকুরে নিয়ে আসছেন, সিটিভিতেও ছিলেন। তাই একটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড, এরকম আর কি। হ্যাঁ, এক্সাক্ট নামটা মনে নাই, এইরকমই নাম হবে আর কি। পড়তে গেছিলাম, পড়তে পারিনি, ভালো লাগে নাই আর কি, কিছু হয় নাই। যাই হোক, উনি বীরঞ্জন রায় নামে লেখেন, ভালো মানুষ, কিন্তু উনি খুবই ভালো মানুষ, লেখাপড়া করা মানুষ, আমাকে অনেক স্নেহ করতেন, এখন করেন কিনা জানি না। খুবই সফট মানুষ, খুবই নরম মানুষ, খুবই নরম করে কথা বলে, কিন্তু চেতনা শিবিরের লোক। এই তো 3 জন খাস চেতনা শিবিরের লোক দেখাই দিলাম, ঢুকাইলেন তো কোন যুক্তিতে? আবার দেখেন আসিফ নজরুল ভাই, রেজওয়ান হাসান, আসিফ নজরুল ভাই আমার কিন্তু ঝাড়ছে, আমি রেজওয়ান হাসানের কবে নাকি ঝাড়ছিলাম। যাই হোক, মাইন্ড করেন না আবার। শুভ্র ভাই, হাসান আরিফ, 4 জনই তো আইনজীবী, 16 জনের মধ্যে 4 জন হচ্ছেন আইনজীবী, 25% ডিসপ্রপোর্শনেটলি হাই। ডাইভার্সিটি আছে, কোনো ডাইভার্সিটি নাই, তো এটা কি হয়েছে? প্রফেসর ইউনূস তো ডাইভার্সিটির লোক, আর এইখানে কোনো ডাইভার্সিটি নাই। উনার মন্ত্রিসভায়, উনার উপদেষ্টা মন্ত্রীতে ডাইভার্সিটি নাই, 4 জন আইনজীবী। তো ওনাদের প্রফেশনাল এক্সপার্টাইজ কিভাবে কাজে লাগবে? 4 জন আইনজীবীকে নিয়ে কি করবেন? 4 জন যদি 4 প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না, এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ। এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে। যাই হোক, আসিফ নজরুল ভাই বলছিলেন যে আপনার খুশি হবে না সরকার দেখে, ভাই এটা কি একটা সিনেমা আছে নায়ক নায়িকারা দেখে পাবলিকের অর্গাজম হবে? এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটেড ফিজিক্যাল এমবডিমেন্ট। সেটা কি হয়েছে? আমি উত্তর দিব না, আমি এখানে জাজমেন্ট করবো না। আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো পড়েন, তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে এই উপদেষ্টা পরিষদে। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে, এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে। এইটা মনে করেন না যে আমরা ব্যাশিং করবো, আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো, তা না। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো, অব্যাহত থাকবে। আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না, আমাদেরকে ধরে নেন না বিরোধী দল, দেখবেন মাঝে মাঝে কি কইতেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।